সামি বুকের ব্যথাকে তেমন পাত্তা দিল না। শুধু ইরার হাসির মাঝে নিজেকে মিশিয়ে রাখতে ব্যস্ত হয়। ১৯ মেঘ শ্রাবণকে ওই একইভাবে ধরে আছে। আদনান গলা দিয়ে একটু আওয়াজ তুলতেই শ্রাবণ তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়ায়। শ্রাবণের চেহারায় এমন লজ্জা লজ্জা ভাবটা মেঘকে ভীষণ হাসাচ্ছে। মেঘ শ্রাবণের সামনে না হাসলেও মুখ চেপে ঠিকই হাসছে। শ্রাবণের নার্ভাসনেসটা কাটাতে মেঘ আদনানকে ডেকে বলল, আদনান ভাইয়া, আমাকে কেন খোঁজা হয়েছে? তোমার মুখে একটা গান শোনার জন্য। কি? আমি আর গান? হ্যাঁ, আজকে তোমার অনুভূতি থেকে একটা গান শেয়ার করবে সবার মাঝে। কিন্তু আমি তো। মেঘ শ্রাবণের দিকে অসহায়ভাবে তাকায়। শ্রাবণ মেঘলে চোখ নেড়ে আলতো স্বরে বলল, আমার জন্য তো গাইতেই পারো। তোমার জন্য গান কেন, মরতেও রাজি। ইনাফ। মরতে হবে নাডিয়ার হবু বউ, আপাতত গানটা গাও। সত্যি গাইব? হ্যাঁ গাইবে। শুধু তুমি বলছো বলে। এত গুরুত্ব কেন দিচ্ছ আমাকে? তোমাকে গুরুত্ব না দিলে আর কাকে দিব? জানি না, তবে এত গুরুত্ব দিও না, আমি তার সঠিক মর্যাদা রক্ষা করতে পারব না। রাত্রি সব দায়িত্ব যে রক্ষা করতে হয় তার তো কোনো মানে নেই। শুধু আমার পাশে থাকলেই হবে। আর সব দায়িত্ব কেন ছেলেদের রক্ষা করতে হবে? মেয়েরা কিছু দায়িত্ব নিতে পারে না? কিন্তু আনু ভুলে যেতে পারবে না। চেষ্টা করব, যদি না পারি। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেই যাব, তবুও হার মেনে নিব না। এখনই এত অধিকার। সময় থাকতে অধিকার না কাটালে পরে আমাকেও পস্তাতে হবে তোমার মতো। সেটা ঠিক, আমি তো নিজের অধিকার খাটাতে পারলাম না বলে আজকে আনিকার জায়গায়। ব্যাস, আর একটা কথাও না। আমি গান গাইব, কিন্তু তুমিও আমার সাথে সুর মেলাবে। আবার আমি কেন? যা করব দুজনে একসাথে করব। ওকে যাও, তুমি রেডি হও। সামি মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, এখন যৌথ কণ্ঠে গান গাইবে আমাদের আজকের জনপ্রিয় জুটি, যারা নতুন জীবন সাজাতে নিজেদেরকে প্রতিটা ধাপে ধাপে এগিয়ে নিতে যাচ্ছে একে অপরের মাঝে। একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার প্রধান মাধ্যমই হল এইভাবে একসাথে থাকা। সর্বদা একজন অন্যজনের ইচ্ছাকে প্রায়োরিটি দেওয়া। আমরা আমাদের এই কাপলদের জন্য সুখ কামনা করছি। তো চলুন এবার তাদের দুজনের কণ্ঠে একটা চমৎকার গান শুনে আসি। কামন শ্রাবণ মাহমুদ এন্ড মাই ডিয়ার ফ্রেন্ড রাত্রি হাসান। ভুল নাম না বললে ধরা খাওয়ার চান্স বেশি। সামির অ্যানাউন্সমেন্ট শেষ হলে মেঘ শ্রাবণ একে অপরের হাত ধরে স্টেজে গিয়ে ওঠে। দুজনের হাতে দুটো মাইক্রোফোন। প্রথমে মেঘ গাইতে শুরু করল, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন, অকারণ মায়াবন বিহারিণী, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব ওর তন মন, অকারণ মায়াবন বিহারিণী, চমকিবে ফাগুনেরও পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত আগুনে হবে অনুভব, অকারণ মায়াবন বিহারিণী। মেঘ টাইট করে শ্রাবণের হাতটা ধরে। শ্রাবণ ভয় ভয় চোখে মেঘের দিকে তাকায়। কেমন যেন একটা দ্বিধা কাজ করতে লাগল শ্রাবণের মনে। মেঘ মাথা নাড়িয়ে শ্রাবণকে বুঝাল, একদম ঘাবড়ানোর দরকার নেই, এইভাবেই হাতে হাত রাখো। মেঘের ইশারা শ্রাবণকে একটু শক্তি দিলেও ভেতরের সংকোচ থামছে না।
মেঘ মাইক্রোফোনের দিকে নজর দিয়ে গাইতে লাগল। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব, বাঁধনবিহীন সেই যে বাঁধন, অকারণ মায়াবন বিহারিণী। মেঘ শ্রাবণের ঠিক চোখের মাঝে ডুবে থেকে গানের প্রত্যেকটা লাইন গাইছিল। এই চোখের ভাষা শ্রাবণ বেশ লক্ষ্য করে বুঝতে চাইছে, কিন্তু কোনো এক কারণে পারছে না। মেঘ শ্রাবণকে আবারও ভরসা দেয়। শ্রাবণ সাহস নিয়ে গাইতে লাগল। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন, অকারণ মায়াবন বিহারিণী। শ্রাবণ এই 2 লাইন গান খুব ভয়ে ভয়ে গাইল। মেঘ শ্রাবণের এমন চেহারা দেখে নিজেই আবারও গাইতে লাগল। মেঘকে তাল দিয়ে শ্রাবণ নিজেও মাইক্রোফোনে গলা মিশাল। এরপর দুজনে আবার একসাথে অন্তরা মিলিয়ে গান গা শেষ করল। লাস্টের অন্তরাগুলো একসাথে গাওয়ায় সবাই ওদেরকে বেশ উৎসাহ দিতে লাগল। দুজনে গানটা শেষ করে নিল। গান শেষ হতেই মেঘ সামান্য নড়ে শ্রাবণকে আস্তে করে একটা হাঁক দিল। শ্রাবণ একটু অবাক হলেও পরক্ষণেই সবার দিকে তাকিয়ে মেঘের পিঠে আলতো করে হাত ঠেকিয়ে একটু জড়িয়ে ধরে। রবীন্দ্র সঙ্গীত বাংলা গানের প্রাণ, মানুষের প্রাণ। প্রতিটা মানুষের হৃদয়ের ফুটন্ত ভালোবাসার প্রতিটা কলিকে রবি ঠাকুর তার মনের মাধুরী মিশিয়ে যেভাবে বিশ্বের কাছে তুলে ধরেছেন তা সত্যি প্রশংসনীয়। কবির এই গানগুলোর মাঝে গানান্ত মানুষগুলো খুঁজে পায় নিজেকে, খুঁজে পায় গানের আসল মর্ম। এই গান শুধু দুজনের ভেতরে আকুতি, অনুভূতি প্রকাশ করেনি, বরং এখানে উপস্থিত সকলের অন্তরে গিয়ে নাড়া দিয়েছে। এজন্য রবীন্দ্র সঙ্গীত সবাই খুব যত্নের সাথে গেয়ে থাকে। গান শেষে সবার চিৎকারের আওয়াজ শোনা যায় চারিদিকে। দুজনে একসাথে হাতে হাত ধরে স্টেজ থেকে নেমে আসে। এরপর শুরু হয় ডিনারের আয়োজন। আগে সব মেহমানদের খাওয়া দাওয়া হবে, তারপর মেঘের বাড়ির লোকেরা খেতে বসবে। 20 রাত প্রায় 12টা বাজে। ততক্ষণে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাসায় আসা সব গেস্টরাই চলে গেছে, শুধু শ্রাবণের বন্ধু সাকিব, আদনান, সামি আর শ্রাবণ বাদে শ্রাবণের বাসার সবাই চলে যায়। মেঘ, নওরিন আর ইরা এই 3 জন আর শ্রাবণের সব বন্ধুরা মিলে মেঘদের বাসার ছাদে আড্ডা জমায়। ছাদে মাদুর পেতে সবাই মাদুরে বসে। শ্রাবণের পাশে মেঘ, আদনানের পাশে নওরিন, ইরার পাশে সামি আর সাকিব একলা। সবাই কাপল নিয়ে বসে আছে, আর সাকিব বেচারা সবার এই অবস্থা দেখে হিংসেতে জলে শেষ হয়ে যাচ্ছে। সাকিবের মুখ অনেক ভারী ভারী লাগল সবার কাছে। শ্রাবণ সাকিবের এই অবস্থা দেখে ভীষণ মজা পায়। সাকিবকে বলল, চিন্তা করিস না দোস্ত আমার, আগামী বছর তোর পাশেও কাউকে আনার ব্যবস্থা করব। শ্রাবণের কথা শুনে সবাই হাসা শুরু করে। সাকিব রাগী চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলল, সিঙ্গেল দেখে খুব মজা নিচ্ছিস তোরা? মোটেও আমরা কেউ মজা নিচ্ছি না। ভুলে যাস না আমাদের রবি ঠাকুর আরেকটা গান লিখে গেছেন। গান? হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি কেউ কথা না কয়। ওরে ওরে ও অভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি সবাই ফিরে যায়। ওরে ওরে ও অভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা
ও তুই রক্তমাখা চরণতলে একলা চলো রে, যদি আলো না ধরে। ওরে ওরে ও অভাগা আলো না ধরে, যদি ঝড়বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাজর জেলে একলা জ্বলো রে। ক্যা বাত হে ইয়ার, এত সুন্দর গান তুই গাইলি। সবাই সাকিবের গান শুনে বাহবা দিতে লাগল। তারপর মেঘ আড্ডা দেওয়ার প্ল্যান বের করল। আড্ডার কথা শুনে সবাই একটু ভাবনায় পড়ে। ইরা তখনই বলে উঠল, আমরা কি কিছু খেলতে পারি, যাতে এই নির্জন পরিবেশটা জমে উঠে। ইরার কথায় সবাই একসাথে ইয়েস বলে উঠে। কিন্তু কিভাবে এই নির্জন পরিবেশটাকে জাগ্রত করা যায় সেটাই ভাবছে। চট করেই আদনানের মাথায় একটা আইডিয়া আসে। আদনান বলল, সবাই সবার প্রথম ভালোবাসার ছোট একটা অনুভূতি শেয়ার কর, এতে এই পরিবেশটা বেশ জমে উঠবে। প্রথমে সামি, তুমি শেয়ার করো তোমার প্রথম ভালো লাগা অথবা প্রথম ভালোবাসার সংজ্ঞা। আমি, হ্যাঁ তুমি। আদনান, তুমি আমাকে আবারও ফাঁসিয়ে দিলে। আরে ইয়ার, এটা কোনো ব্যাপার না, তাড়াতাড়ি শেয়ার করো। মেঘ, ইরা, নওরিন সবাই মিলে সামিকে জোর করতে থাকে। কিন্তু সামি কি শেয়ার করবে ভেবে পায় না। কিছু তো একটা শেয়ার করে এদের মুখ বন্ধ করা দরকার, নয়তো এরা আরও কি নাকি চাপিয়ে দেয় কে জানে। সামি বলা শুরু করল, আমার কাছে ভালো লাগা মানে প্রথম দেখায় যখন কাউকে খুব ভালো লাগে, তার প্রতি অসম্ভব একটা অনুভূতি তৈরি হয়। তাকে দেখলে মনে হয় এই সেই মানুষ যাকে ভালোবাসলে পৃথিবীর সব সুখ তুচ্ছ মনে হয়। আসলে এটা সামান্য ভালো লাগার মাঝে অতিরিক্ত আবেগ। আবেগে মানুষ অনেক কিছুই ভাবে, তেমনি আমিও ভেবেছি। আর ভেবেছিলাম বলেই আজ বুঝতে পারছি ভালো লাগা থেকে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় ছোট মনে যখন এক বিন্দু অনুভূতির জন্ম নেয় সামান্য অধিকার, জন্ম নেয় একটুখানি সুখের, জন্ম নেয় হাজারো কষ্ট ভুলে থাকার উপায়, আর সেই অল্প অল্প অনুভূতির মাঝেই যাকে মানুষ প্রথম ধাক্কাতেই মনে করে, যার কথা মনে পড়লে মুছে যায় সমস্ত বেদনা। সেই কষ্ট ভুলে টুকরো টুকরো অনুভূতিগুলোকে জাগিয়ে তোলার নামই হচ্ছে ভালোবাসা। ভালো লাগা ক্ষণিকের মোহ, আর ভালোবাসা সে তো সারা জীবনের। তাই আমি মনে করি ভালো লাগা আর ভালোবাসা দুটোর সংজ্ঞা সম্পূর্ণ আলাদা। সামির কথা শুনে সবাই হাততালি দিয়ে উঠে। ইরা যেন মুগ্ধ হয়ে যায় সামির কথায়। ইরা মনে মনে ভাবে, এই ছেলে ভার্চুয়াল জগতে একরকম আর বাস্তবে একরকম। সামনাসামনি না দেখলে বুঝাই হতো না এই ছেলের ভেতরে এত ইমোশন। আসলে মানুষ এমনই, ভার্চুয়াল জগৎ আর বাস্তব জগৎকে সর্বদা আলাদাভাবেই দেখে। ভার্চুয়াল জগতে অনুভূতি প্রকাশ করলেও তার সত্যিকার অর্থ প্রকাশ করা যায় না। আজ সামনে থেকেই বুঝতে পারলাম একটা মানুষের ভেতরে ঠিক কতটা সৌন্দর্য থাকতে পারে। সামি তো আমার সব ধারণাকেই বদলে দিল। আদনান এবার নওরিনকে বলল যেন নওরিন জীবনের প্রথম কোনো স্মৃতির কথা বলে। নওরিন ভাবনায় পড়ে যায় কি বলবে। অনেকক্ষণ ভেবে একটা স্মৃতির কথা মনে পড়ে নওরিনের। নওরিন বলতে শুরু করল, খুব ছোটবেলায় যখন মায়ের সাথে ঘুমাতাম তখন মাকে বলতাম, আচ্ছা মা, মেয়েরা বিয়ের পরে স্বামীর বাড়ি চলে যায়, কিন্তু ছেলেরা কেন বউয়ের বাড়ি আসে না? মা আমার মাথার চুল এলোমেলো করে দিয়ে বলল, আরে বোকা মেয়ে, জন্মসূত্রে এটা হয়ে আসছে যে মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে যায়। আদিকাল থেকে এটা হয়ে আসছে। আদি পিতা আর বিবি হাওয়া তাদের বিয়ের পরেও বিবি হাওয়া সব ছেড়ে স্বামীর বাড়িতে পা রেখেছিলেন, সেই থেকে এটাই নিয়ম হয়ে গেছে। তারপর মাকে বলেছিলাম, তুমি দেখে নিও,
আমি এই বাড়ি ছেড়ে যাব না, প্রয়োজনে তোমার মেয়ের জামাইকে ঘরজামাই করে এই বাড়িতে আনব, তবুও তোমাদের ছেড়ে যাব না। আমার কথা শুনে মা খিলখিল করে হাসতে লাগল। হেসে হেসে মা বলল, আচ্ছা দেখব কেমন পারিস। এই একটা স্মৃতি মনে পড়লে আমি অজান্তেই হেসে উঠি। আসলেই যদি এমন হতো তাহলে কোনো মেয়েকে বাবার বাড়ি ছাড়তে হতো না। নওরিনের কথা শুনে সবাই হাসতে হাসতে পাগলপাড়া। আদনান নওরিনকে রাগাতে বলল, দেখব কোনো ছেলে ঘরজামাই সেজে তোমাকে বিয়ে করে। এমন চিন্তা তাড়াতাড়ি মাথা থেকে ঝেড়ে ফেল, নয়তো সারা জীবন আইবুড়ো হয়ে থাকতে হবে। অতঃপর তোমার ফিউচার বর বউয়ের শোকে দেবদাস হয়ে যাবে, যেমনটা দেবদাস হয়েছিল চণ্ডীদাস তার রজকিনীর বিরহে। একদম রাগাবে না বলে দিলাম। আমি কখন রাগালাম? যা সত্যি তাই বলছি। দেখে নিব তোমাকে। নওরিন আর আদনান রীতিমতো ঝগড়া বাঁধিয়ে ফেলবে এটা মেঘ বেশ বুঝতে পারছে। তাই ওদের থামাতে মেঘ ইরাকে বলল, ইরা তুই তোর জীবনের একটা সুন্দর মোমেন্ট বল। ওকে। ইরা স্বামীর দিকে তাকায়। স্বামীর দিকে তাকাতেই স্বামী চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগল। স্বামীর এমন কাণ্ড ইরাকে আবারও হাসিয়ে দিল। ইরা বলল, আমি বন্ধুদের সাথে অনেক সুন্দর মোমেন্ট কাটিয়েছি, কিন্তু আজকের মোমেন্টটা ছিল বরাবরই আলাদা। আমি ভাবতাম মানুষ মনের অনুভূতিগুলো সবসময় স্ট্যাটাসের মাঝে ছড়িয়ে দিয়ে আনন্দ লাভ করে, রিল্যাক্স বোধ করে। মনের যত রাগ আছে সেটা স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে ঝেড়ে ফেলে, কিন্তু আসলে ঠিক তা নয়। স্ট্যাটাস ছাড়াও মানুষ নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আজ এই মুহূর্তটা সামনে থেকে উপলব্ধি করতে না পারলে হয়তো আমার অনেক কথা অজানা থেকে যেত। আজকে এখানে এসে সবটা না জানলেও এইটুকু বুঝতে পেরেছি কিভাবে স্যাক্রিফাইস করা যায়। আর কিছু পারি আর না পারি, কাউকে কষ্ট পেতে দেখতে পারব না। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে হলেও তার কষ্ট মুছার কারণ হব। ইরার কথা শুনে সবাই ভীষণ রকম টাস্কি খায়। শ্রাবণ হালকা কাশি দিয়ে ইরাকে ধাক্কা মেরে ইরার কানের কাছে মুখ নিয়ে বলল, শালিকা ছেলেটাকে আমাকে একটু বল, দেখব আমি কিছু করতে পারি কিনা। ইস, আর ঢং করা লাগবে না। আমি ঢং করছি না গো। আমি বুঝতে পেরেছি তুমি কারো প্রেমে হাবুডুবু খাচ্ছ। কে সে আমি তো সেটা জানার অধিকার রাখি। যাকে বললাম তাকেই এখনো এর মানে বুঝাতে পারলাম না, আর তোমাকে কি জানাবো? বারে আমি কি জানতে পারি না? অবশ্যই পারো, তবে আগে তাকে সবটা জানাই পরে তোমাকে জানাবো। তোমার ইচ্ছা, কোনো হেল্প লাগলে বল, সে তুমি না বললেও জানাবো। আদনান এবার সাকিবকে বলল, সাকিব তোর কোনো বেস্ট অনুভূতি শেয়ার কর। দূর আমায় ছাড়, আমার মতো সিঙ্গেলের অনুভূতি কেউ বুঝবে না, তুই বরং শ্রাবণের অনুভূতি জানার চেষ্টা কর। শালা সিঙ্গেল, তুই ডাবল হবি কবে? একটু আগেই তো একলা বলে কি সাহসের সাথে গান গাইলি। তাহলে এখন গান গাওয়া আর ডাবল হওয়া এক নাকি? যেদিন আমার বউ আমার খোঁজে আমার কবরে সিঁড়ির মতো প্রবেশ করবে সেদিন আমিও ফরহাদের মতো ডাবল হব। বাহবা, কি হিংসে ওনার। হয়েছে থাক। তোরা তোদের অনুভূতি শেয়ার কর, আমি শুনেই নিজেকে ধন্য করি। আচ্ছা। আদনান এবার শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, শ্রাবণ তুই কিছু বল। কি বলবো? তোর জীবনের স্মরণীয় ঘটনা। আমার জীবনের সব ঘটনার সাথেই তোরা জড়িয়ে আছিস। আমার সুখে,
দুঃখে তোরাই পাশে ছিলি, জানি তোরাই থাকবি, তাই আর কিছু বলার প্রয়োজন মনে করছি না। তবুও শেয়ার কর, যদি কোনো চাপা কষ্ট থাকে সেটা বেরিয়ে আসবে, আর মনটাও একটু হালকা হবে। শ্রাবণ দুহাঁটু একসাথে করে হাঁটুর উপর হাত রাখে। এক হাত দিয়ে অন্য হাতকে চেপে ধরে বলতে শুরু করল, আমার জীবনের সবচাইতে স্মরণীয় ঘটনা কিছুদিন আগে ঘটে। জীবনে আশ্চর্য হওয়ার মতো কিছু দেখেছিলাম আমি। পেয়েছিলাম অজানা একটা সুখের আভাস। কিন্তু সেই সুখটা ছিল ক্ষণিকের, আসতে না আসতেই হারিয়ে গেল আমারই কাছের কেউ। যখনই কোনো সুখের ছোঁয়া পেয়েছি তখনই কোনো না কোনোভাবে হার্ট হয়েছি। যতবারই যা পেয়েছি তার থেকে দামি কিছু হারিয়েছি। সেদিন যখন আমার নিজের স্কেচটা ইন্টারনেটে দেখলাম খুব খুশি হয়েছিলাম। আমি একেবারে পাগল হয়ে গেছিলাম সেই মেয়েটাকে কাছ থেকে দেখার জন্য। মরিয়া হয়ে খুঁজতে থাকি তাকে। কিন্তু আমি ভুলে গেছিলাম আমি সেই চিত্রশিল্পীকে খুঁজতে গিয়ে আমারই কাছের একজনকে কষ্ট দিয়ে ফেলেছি, যার ফলে সে আমাকে ছেড়ে চলে যায়। তার যাওয়াটা আমাকে বুঝিয়ে দিল সে কখনোই আমার ছিল না। হয়তো আমি বোকা ছিলাম, বোকা আছি, আর বোকাই থাকব। তাই তো আজও তাকেই ভালোবাসি। পারিনি মুছে দিতে তার কোনো স্মৃতি। শ্রাবণ কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে। শ্রাবণের কান্না দেখে মেঘ স্তব্ধ হয়ে গেছে। মেঘ আজ বুঝতে পারছে পরিচয় লুকিয়ে কত বড় ভুল মেঘ করেছে। মেঘ শ্রাবণের কাঁধে হাত রাখে। শ্রাবণ চোখের জল মুছে মেঘের দিকে তাকায়। মেঘ বলে উঠল, তুমি সত্যি বড্ড বোকা। বোকা না হলে কেউ নিজের হবু বউয়ের সামনে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলতে না। সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি তোমার মতো এত দুর্বল নই যে সামান্য ব্যথাতে ভেঙে পড়ব। আমি অনেক ধৈর্য ধরতে পারি, আর আমার এই ধৈর্যের পরীক্ষা দিয়ে আমি একদিন তোমার মন থেকে সব চাপা যন্ত্রণাকে মুছে দিব। শুধু তুমি আমাকে একটু হেল্প করলে সব আবার ঠিক হয়ে যাবে। 21। মেঘ শ্রাবণকে একটু ভরসা দেয়। শ্রাবণ কান্না মুছে একটু স্বাভাবিক হয়। শ্রাবণের সামান্য ইমোশন সবাইকে মুহূর্তেই কাঁদিয়ে দিল। সামি চুপ হয়ে গেছে শ্রাবণের নিষ্পাপ মনের ভালোবাসাকে দেখে। আদনান শ্রাবণকে স্বাভাবিক করতে টপিক অন্যদিকে টানে। আদনান এবার মেঘকে বলল, ভাবি এবার তুমি কিছু বলো। আমি কি বলবো? জাস্ট তোমার কিছু কথা শেয়ার করো। এই মুহূর্তে তুমি ঠিক যা ভাবছ তা। ওকে। মেঘ নিজেকে একটু ঠিক করে নেয়। তারপর চোখ বন্ধ করে আজকের পুরো দিনটার কথা কল্পনা করে। মনের সাতরঙা রংতুলি দিয়ে একটা সুন্দর ক্যানভাস আঁকতে শুরু করে কল্পনার মাঝে। তারপর সবাইকে বলতে লাগল, এই মুহূর্তে আমার মনের রাজ্যে রংধনুর সাতরঙের হাজারো ছড়াছড়ি, যার প্রতিটা রং আমাকে বলছে, হ্যাঁ তুমি পারবে কারো জীবন সাজাতে। তোমাকে পারতে হবে, কারণ তোমাকে নিয়ে তার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। সে বুঝতে পারবে তুমিই সেই ব্যক্তি যার জন্য সে এতদিন অপেক্ষা করে থেকেছে। আমি শুধু এইটুকু আজ বলতে চাই, এই কথাগুলো শুধু তোমাকে ঘিরে শ্রাবণ, শুধু তোমাকে ঘিরে। হয়তো আমি পারব না তোমার অতীতের দাগ মুছিয়ে দিতে, তবে আমি চেষ্টার কোনো ত্রুটি রাখব না। কারণ আমি জানি, চেষ্টা মানুষের সকল কামিয়াবির পিছনে সবচাইতে বড় হাতিয়ার।
আর আমি আমার সর্বোচ্চ চেষ্টাকে কাজে লাগিয়ে মুছে দিব তোমার সমস্ত অতীত, রাঙাবো তোমার বর্তমান, আর সেই বর্তমানের কিছু রংমাখানো তুলি দিয়ে আঁকব ভবিষ্যতের নতুন ক্যানভাস। যে ক্যানভাসে আঁকা থাকবে শ্রাবণ মেঘের সুখের ছবি, যেখানে থাকবে রঙের হাজারো মাখামাখি আর কিছু সুখের ছোঁয়া। জানি তোমার অতীত আমি বদলাতে পারবো না, কিন্তু আমি এটা জানি তোমার বর্তমানটা আমি আমার মতো করে সাজাতে পারব, যদি তুমি আমার পাশে থাকো। সবার সামনে আজকে আমি এইটুকু বলতে চাই, একবার বিশ্বাস করে দেখো, কখনো ঠকবে না তুমি। মেঘ একটু থেমে নিজের ডান হাতটা বাড়িয়ে দেয় শ্রাবণের দিকে। আদনান, সামি, সাকিব সবাই শ্রাবণকে ইশারায় বলল মেঘের হাতে হাতটা রাখতে। শ্রাবণ কাপা কাপা হাতে মেঘের ডান হাতটা স্পর্শ করে। দুজনে দুজনের হাতটা শক্ত করে ধরে। মেঘ শ্রাবণকে বলল, বিশ্বাস করো তো আমায়? খুব। মেঘ মুচকি হেসে ওঠে। রাত 2টা পর্যন্ত সবাই শুধু আড্ডাই দিতে থাকে। হুট করে শ্রাবণ খেয়াল করে রাত 2টো বাজে। আদনান আর সাকিবকে নিয়ে উঠে দাঁড়ায় শ্রাবণ। মেঘের থেকে বিদায় নিয়ে বাসায় যেতে চায়। মেঘ অনেক বুঝায়, আজকের রাতটা অন্তত থেকে যাক, সবাই তাহলে একটু আনন্দ উল্লাস করতে পারবে। কিন্তু শ্রাবণের আজ বাসায় যাওয়া লাগবেই। সারা রাত আড্ডা দিলে চলবে না, সকালে অফিস আছে। মেঘকে অনেক বুঝানোর পর মেঘ মানতে রাজি হয়। শ্রাবণ, আদনান, সাকিব তিনজনে মেঘদের বাসার সবার থেকে বিদায় নিয়ে বাসায় যাওয়ার পথে রওয়ানা দেয়। সামি চলে যেতে চাইলে মেঘ জোর করে সামিকে আটকে রাখে, শুধু আজকের রাতটা থেকে যেতে বলে। নওরিন, সামি, ইরা, মেঘ চারজনে মিলে ছাদে আবারও গল্প জমায়। সামি কথায় কথায় মেঘকে বলল, আচ্ছা মেঘ, তুমি একটা সত্যি কথা বলবে? বলো, নাকি জানতে চাইছ? তুমি কি আমার আইডির লিঙ্কটা কাউকে দিয়েছ? কই না তো, আমি কেন তোমার আইডির লিঙ্ক অন্য কাউকে দিতে যাব? বেশ কদিন ধরে আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আমি এতদিন সেটা বুঝতে না পারলেও আজকে তার কিছু ইঙ্গিত পেয়েছি, তাই আমার মনে হচ্ছে কেউ আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করতে করতে আমার সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করছে। তাই নাকি? কে সে? কে সে জানি না, তবে সে যে একটা মেয়ে সেটা বেশ বুঝতে পারছি। ওরে বাবা, শেষমেশ কোনো মেয়ে তাহলে এই বনমানুষটার প্রেমে পড়ল? ইহো, মেয়ে মানুষ পড়বে, তাও আবার আমার প্রেমে পড়বে? স্বামী পড়বে? আমার তো মন বলছে সে তোমার প্রেমে আজ লাইলি হয়ে গেছে। রক্ষা করো আমায়, তবু এই মজনুর ক্যারেক্টার দিও না। কেন কেন? মজনু কি খুব খারাপ ছিল? ভালো খারাপ যাই হোক, আমি এই মজনুর মতো প্রেমে একেবারে মজে থাকতে পারবো না। আমার দ্বারা এই প্রেম হবে না। শিওর তুমি? হ্যাঁ, শিওর। বেশ কিছু সময় সবাই মিলে আড্ডা দেয়। আড্ডার ছলে ইরা বারবার স্বামীকে দেখছে। স্বামী ইরার চোখাচোখি হলে ইরা নিজের চোখ ঘুরিয়ে নেয়। আবার স্বামী ইরার দিকে তাকালে ইরা মুখ দিয়ে ভেঙচি কাটে। এইভাবে নানারকম দুষ্টামি করে দুজনে। স্বামী ইরার সাথে এসব ফাজলামি করে বেশ রিল্যাক্স ফিল করছে। মনের ভেতরে একটা ভারী বোঝা সরে যাচ্ছে। আড্ডা দেওয়া শেষ হলে সবাই ঘুমানোর প্রস্তুতি নেয়। মেঘ, ইরা, নওরিন তিনজনেই একই রুমে। আর স্বামীকে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেয় মেঘ। তিনজনে মিলে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। ইরা আড্ডার মাঝখানে মেঘকে বলল, মেঘ, তোর ফ্রেন্ডটা এমন গম্ভীর কেন রে? আমি জানি না রে।
মনে হয় ওর কিছু হয়েছে, আমার থেকে লুকানোর চেষ্টা করছে। আমার কেন জানি না মনে হচ্ছে তোর ফ্রেন্ড প্রেমে ছ্যাঁকা খাইছে। ইম্পসিবল। সামি এরকম ছেলে না। তাহলে ওর আইডিতে এত সেড পোস্ট কেন? মানুষ কি শুধু ছ্যাঁকা খেলেই সেড পোস্ট দেয়? না, ঠিক তা নয়, তবে ওর প্রত্যেকটা পোস্টের ছ্যাঁকার অনুভূতি মিশে থাকে। বড় ধরনের ধাক্কা না খেলে কেউ এমন পোস্টটা করে না। তোর কোনো পোস্ট দেখে এমন মনে হয়েছে? দাঁড়া দেখাচ্ছি। ইরা তাড়াতাড়ি নিজের ফোন বের করে ফেসবুকে ঢুকে সামির প্রোফাইলে ডু মারে। রিসেন্ট একটা পোস্ট দেখা যায় সামির টাইমলাইনে। ফিলিং সেড। প্রথম দেখা যখন কারো মনে প্রেমের বার্তা নিয়ে আসে, সে প্রেম শুধু যদি একজনের মনকেই রাঙিয়ে যায় তাহলে একটা রংমাখানো ক্যানভাস কখনো পরিপূর্ণ হয় না। ধূসর রঙের সেই রং শুধু অজানাতেই তলিয়ে যায়, যার গভীরতা আছে কিন্তু কোনো সীমানা নেই। 22। মেঘ, ইরা, নওরিন তিনজনেই পোস্টটা দেখে হাসতে হাসতে পাগলপাড়া। ইরা পোস্টে একটা কমেন্ট লিখল, সবসময় শুধু নিজের চাওয়া পাওয়ার হিসাব রাখবেন। কখনো কি আশেপাশে চোখ ঘুরিয়ে দেখবেন না, কোনটা প্রেম আর কোনটা অনুভূতি? ইরা কমেন্ট সেন্ড করে রিপ্লাইয়ের অপেক্ষা করে, কিন্তু সামি অফলাইনে চলে যাওয়ায় আর রিপ্লে আসে না সামির আইডি থেকে। ইরা মন খারাপ করে অনলাইন থেকে অফলাইনে চলে আসে। ইরার মুড অফ দেখে মেঘ ইরাকে জিজ্ঞেস করল, কি রে, তোর মুখটা অমন দেখাচ্ছে কেন? কত সুন্দর একটা কমেন্ট করলাম। সিন না করেই অফলাইনে চলে গেল। সামি কি জানে এতদিন তুই তাকে ফলো করেছিস? না। তাহলে সত্যিটা বলছিস না কেন? তখনই বলবো যখন ওর মনে আমার জন্য অনুভূতির এক পশলা বৃষ্টির সৃষ্টি হবে, তার আগে নয়। বাও ভা, কি প্রেম! আর তোরটা বুঝি প্রেম না? না, আমাদেরটা হবে বিশ্বাস, ভরসা আর ভালোবাসার একটা মিষ্টি সম্পর্ক। মিথ্যে পরিচয় ওর জীবনে প্রবেশ করছিস, তুই কি ভাবছিস এতে ভাইয়া কষ্ট পাবে না? হ্যাঁ, কষ্ট পাবে, কষ্ট আমিও পেয়েছি, কিন্তু আনিকার দেওয়া কষ্টের কাছে এই কষ্ট কিছুই না। আনিকার দেওয়া কষ্ট হজম করতে হলে আপাতত আমার মিথ্যেটাকে মেনে নিয়ে চলতে হবে ওর। যদি শ্রাবণ সেটা না পারে তাহলে হয়তো ওর জীবন থেকে হারিয়ে যাব। আমি জানি ওকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে যদি আমি শ্রাবণকে সত্যিটা হলে দেই তাহলে শ্রাবণ এই বিয়ে ভেঙে দিবে, আর একবার এই বিয়ে ভেঙে গেলে আমি শ্রাবণকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলব, তাই আমি চাই না আজ সত্যিটা বলে শ্রাবণকে হারাতে। যদি কখনো এমন হয় এই সত্যিটা কারণে শ্রাবণ আমার থেকে দূরে যেতে চায়, সেদিনই হবে আমার এই পৃথিবীতে শেষ দিন। মেঘ, তোর মাথা খারাপ হয়ে গেছে। এমনটা নাও হতে পারে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব শ্রাবণকে জীবনে পাওয়ার জন্য। এত ভাবিস না মেঘ, সব ঠিক হয়ে যাবে। শ্রাবণ তোকে একদিন ভালোবাসবেই। এই বিশ্বাস নিয়েই এতদূর এগিয়েছি আমি, সত্যিটা বলে মাঝপথে সব শেষ করে দিতে চাই না। ওর কষ্ট ভুলার কারণ হতে চাই, যেভাবে হোক আমাকে পারতেই হবে। ওর মন থেকে আনিকাকে চিরদিনের জন্য মুছিয়ে ফেলতে হবে। যদি কখনো আনিকা ফিরে আসে, আর যদি ভাইয়া সব জেনে আনিকার কাছে ফিরে যায়। বললাম তো, এমনটা হলে সেদিনই মেঘ এই পৃথিবীর মায়া ত্যাগ করবে। কঠিন কোনো সিদ্ধান্ত নিস না, আর এত অধৈর্য হস না, আল্লাহ কোনো না কোনো উপায় ঠিকই বের করে দিবেন। হ্যাঁ, তারই অপেক্ষায় আছি। চল ঘুমাই, খুব ক্লান্ত লাগছে। নওরিন মেঘের কথাগুলো শুনে নীরব হয়ে যায়। মনেমনে ভাবতে লাগল,
ভালোবাসার মানুষটার জন্য, তাকে সুখী করার জন্য, তার চোখের কষ্টের অশ্রু মুছে দেওয়ার জন্য নিজের সব তথ্য গোপন রাখলি তুই। তোর উদ্দেশ্যটা সফল হোক এইটাই দোয়া করি। ভয় হয় তোর এত কষ্ট তার সঠিক মর্যাদা পাবে কিনা এই ভেবে। আল্লাহ তোর ইচ্ছে পূরণ করুক যাতে তুই শ্রাবণের মনে ঠাঁই করে নিতে পারিস। নওরিন অনেক ভাবল মেঘকে নিয়ে, একসময় ঘুম চলে আসে নওরিনের চোখে। নওরিন ঘুমানোর প্রস্তুতি নেয়। তিনজনেই ঘুমিয়ে পড়ে। খুব ভোরে তিনজনেই একসাথে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে বের হয় হাঁটতে। মেঘদের বাসার কাছেই একটা ছোট পার্ক, সেই পার্কেই তিনজনে মিলে হাঁটাহাঁটি করছে, গল্প করছে। মেঘের বিয়ে নিয়ে নওরিন আর ইরার যে কত প্ল্যান, সেই সব কথা নিয়ে আলোচনা করছে। মেঘ ওদের প্ল্যান শুনছে আর হাসছে। ওদের এক একজনের এক এক রকম প্ল্যান যা মেঘকে হাসাতে বাধ্য করছে। ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে আবারও বাসায় চলে আসে সবাই। ছাদে গিয়ে দেখে স্বামী ছাদে বসে বসে কফি খাচ্ছে। স্বামীকে একা দেখে তিনজনেই স্বামীর কাছে যায়। ইরা স্বামীকে বলল, আমাদেরকে রেখেই সকালের নাশতা খেয়ে নিলেন? জি না ম্যাম, আমি এত পেটুক নই, আপনাদের কাউকে পাইনি দেখে শুধু কফিটাই গিলছিলাম। ভাবলাম সবাই মিলে একটু ঘোরাঘুরি করব, তা না আমাকে একা রেখে ওনারা বাইরের হাওয়া খেয়ে এলেন। ইস কি আফসোস, আমরা আগে জানলে অবশ্য আপনাকে সাথে নিতাম। আমার বেশি মিষ্টি হজম হয় না। কি বলতে চাইছ? অতি ভক্তি চোরের লক্ষণ। এত বড় সাহস তোমার? এটা তো কম, আরও বেশি দেখাতে পারি। হ্যাঁ তো, দিনে দিনে বিরহ আড়াল করে উনি সাহস দেখাবেন। যাকে ভালোবাসি তাকে সত্যিটা না বলে লুকিয়ে লুকিয়ে মনের কষ্ট লুকিয়ে ফেসবুকে আপলোড দেওয়া মানুষের আবার সাহস। জানা আছে আমার তোমার বাহাদুরি। বারবার ফেসবুক স্ট্যাটাস কেন টানো তুমি? কে তুমি? কেন বারবার একই টপিক নিয়ে আমার সামনে আসছ? কি বুঝাতে চাও আমায়? আমার সব কষ্ট তুমি জানো? কিছু জানো না তুমি, আর জানতেও পারবে না। স্বামী রাগ দেখিয়ে হাতের মগটা নিয়ে ছাদ থেকে নেমে আসে। রুম ঢুকে ফোন আর মানিব্যাগ নিয়েই বেরিয়ে পড়ে মেঘদের বাসা থেকে। মেঘ পিছন থেকে অনেক ডাকলেও স্বামী পিছু ফিরে তাকায় না। মেঘের বাবা মা স্বামীকে আটকাতে চাইলে স্বামী কাজের অজুহাত দেখিয়ে চলে আসে। ইরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর রেগে দেখছে কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। ইরার এমন বোকামির জন্য ইরা নিজেই নিজেকে গালি দিতে থাকে। মেঘ, নওরিন দুজনে ইরার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। মেঘ ইরাকে বলল, দিলি তো স্বামীকে কষ্ট। আরে বাবা, একজন মানুষ যখন সত্যি লুকিয়ে সুখ খুঁজে পায়, বেঁচে থাকার আনন্দ খুঁজে পায়, তাহলে তাকে কেন বারবার এসব বলে কষ্ট দিচ্ছিস তুই? মানলাম তোর জানার আগ্রহ আছে, আগ্রহ থাকতেই পারে। একটা ছেলেকে পছন্দ হলে তার ব্যাপারে জানার কৌতূহল জাগে, এটাও জানার আগ্রহ থাকে কাউকে ভালোবাসে কি না। যদি কাউকে ভালোবাসে তাহলে সে কে? কিন্তু ইরা এসব এইভাবে জানতে পারবি না তুই। ধীরে ধীরে তোকে স্বামীর মনের ভেতরে প্রবেশ করতে হবে। যেখানে প্রবেশ করলে তুই জানার আগেই স্বামী তোকে বিশ্বাস করে সব জানিয়ে দিবে। শুধু শুধু স্বামীকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। কি করব আমি? ওর স্ট্যাটাস দেখলে মাথা কাজ করে না। তোর এই মোটা মাথা কোনোদিনও কাজ করবে না। ওর রাগ না কমলে আজকে ক্লাসেও যাবে না। তুই একটু ওকে স্বাভাবিক করার চেষ্টা করো না মেঘ। ছাড় তো, নাশতা করব এখন, তারপর ক্লাসে যাব। তোর যা মন চায় তুই তাই কর, আমাকে এসবে টানিস না। হুহ।
মেঘ হীরাকে বকা দিয়ে নাশতার টেবিলে গেল। সবাই মিলে নাশতা শেষ করে মেঘ আর নওরিন ক্যাম্পাসে যাওয়ার পথে রওনা দেয়। 23 ক্যাম্পাসের গেইটের কাছে যেতেই মেঘ পিছু ফিরে একবার তাকায়। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি কাজ করতে শুরু করে মেঘের ভেতরে। মেঘ পিছু ঘুরে তাকালে আশেপাশে শুধু কলেজ স্টুডেন্টদের দেখতে পায়। আবার হাঁটতে শুরু করলে আবারও এমন অনুভব হয়। মেঘ মাঝপথে থমকে দাঁড়ায়। মেঘের এমন আচরণ নওরিনকে বেশ অবাক করে। নওরিন মেঘকে বলল, তোর কি হয়েছে মেঘ? বারবার পিছু ঘুরে কাকে খুঁজিস? কেউ আমাকে ফলো করছে নওরিন। তোকে কে ফলো করবে? বুঝতে পারছি না, কেন জানি না মনে হচ্ছে কেউ আমাকে অনেকটা সময় ধরে ফলো করছে। মেঘ ছাড় তো, এটা তোর ভুল ধারণা। ক্লাসে দেরি হচ্ছে ইয়ার, তাড়াতাড়ি আয়। মেঘ অস্পষ্ট জবাব দিয়ে ক্লাসে দিকে এগোতে থাকে। যত এগোও ততই মনে হয় কেউ মেঘকে খুব করে ফলো করছে। ভয় মেঘ আর পিছু ফিরে তাকায় না। মেঘের মনে শ্রাবণকে নিয়ে চিন্তা ঢুকে যায়। যদি শ্রাবণ মেঘকে ফলো করে এখানে আসে তাহলে শ্রাবণ সব জেনে যাবে। মেঘ সন্দেহ কাটাতে পারছে না, ঠিকমতো ক্লাসও করতে পারছে না। মনের মধ্যে অশান্তি শুরু হয়েছে মেঘের। কোনোমতে ক্লাস শেষে করে ক্যান্টিনে আসলো মেঘ। ফোন বের করে শ্রাবণের নাম্বারে ডায়াল করল। শ্রাবণ তখন অফিসের কাজে একটু ব্যস্ত ছিল, তাই মেঘের কলটা রিসিভ করতে পারছিল না। কয়েকবার রিং হওয়ার পর শ্রাবণ কল রিসিভ করে। শ্রাবণ কল রিসিভ করতেই মেঘ রাগ দেখাতে থাকে। রাগের মুডে শ্রাবণকে বলল, কখন থেকে কল দিয়ে যাচ্ছি, কোথায় তুমি? কল রিসিভ করতে এত সময় লাগে? শ্রাবণ ঝাড়িটা হজম করে একটু হাসে। তারপর মেঘকে বলল, আমি অফিসে ম্যাডাম, কিছু জরুরি ফাইল চেক করছিলাম তাই ফোন তোলার সময় পাইনি। ও সরি। কি হয়েছে তোমার? না কিছু না, অফিস শেষ হবে কটায়? 3টের দিকে বাসায় যাব। আসতে হবে? না প্রয়োজন নেই, রাখতে পারি। মেঘের ভেতরে সন্দেহ বাড়তে থাকে। শ্রাবণের কথাবার্তা শুনে মেঘ আরও ভয় পেয়ে যায়। তাহলে কি শ্রাবণ মেঘকে ফলো করছে, যার জন্য এত তাড়াতাড়ি কল কেটে দিল? কোনো প্রকার গুরুত্ব দিল না মেঘের ফোন। এমনকি এত দেরিতে ফোন রিসিভ করল। শ্রাবণের সব হাবভাব মেঘের মনে নানান চিন্তা ঢুকিয়ে দিল। টেনশন ভর্তি চেহারা নিয়ে মেঘ আর্ট ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেয়। ক্লাসে যেতেই স্বামীর সাথে দেখা। গল্প করতে করতে অনেকগুলো আর্ট কমপ্লিট করল 3 জনে। মেঘ মনের সব সন্দেহের কথা স্বামীর সাথে শেয়ার করল। স্বামী সব শুনে মেঘকে ভরসার হাত দিয়ে বলল, চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আমার খুব টেনশন হচ্ছে স্বামী, যদি শ্রাবণ সব জেনে এই বিয়েটা ভেঙে দেয়। দূর পাগলি, এরকম কিছুই হবে না। টেনশন ফ্রি থাকো, সব ঠিক হয়ে যাবে। মেঘ স্বামীকে বিভিন্ন ক্লু দিল যাতে স্বামী সেই মানুষটাকে খুঁজে বের করতে পারে যে মেঘকে ফলো করছে। আলোচনা শেষ হলে ওরা আর্ট কলেজ থেকে বেরিয়ে কলেজের গেইটের কাছে আসে। গেইটে আসতেই মেঘ বর্ষর একটা ধাক্কা খায় শ্রাবণকে দেখে। এই টাইমে শ্রাবণ এখানে, তাও মেঘের সামনে। শ্রাবণের তো 3টের দিকে বাসায় যাওয়ার কথা। বিকাল 4টা বাজে। পরনের পোশাক দেখে মনে হচ্ছে মাত্র অফিস থেকে বেরিয়েছে। তাহলে আগের কথা কি মিথ্যে ছিল? শ্রাবণ কেন মেঘকে মিথ্যে বলল? শ্রাবণ মেঘকে বলল, অবাক হচ্ছ আমাকে দেখে?
3টায় বাসায় যাওয়ার কথা, ভাবলাম আজকে তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরব, তাই ইচ্ছে করেই বাসায় গেলাম না। তোমার ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করছিলাম। কিন্তু তুমি এই কলেজের কথা জানলে কিভাবে? তোমার কলেজে গেছিলাম, সেখানে পাইনি, একজন স্যার বললেন তুমি এখানে আছো, তাই এই কলেজে এলাম। কিন্তু তুমি আর্ট কলেজে কি করছো? নওরিনের সাথে দেখা করতে এসেছি। ও তাই বলো। আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় মেঘের মতো একজন চিত্রশিল্পী। না না, আমি চিত্রশিল্পী হতে যাব কেন? হ্যাঁ সেটাই, সবাই তো আর সবকিছু পারার ক্ষমতা রাখে না। হ্যাঁ, মাথামোটা আমি তো তোমার জন্যই নিজের পরিচয় গোপন করলাম। বিড়বিড় করে কিছু বললে? কই না তো। তাহলে আমরা কি যেতে পারি? হ্যাঁ অবশ্যই। মেঘ নওরিনকে বিদায় জানিয়ে বাংলার 5-এর মতো মুখ করে শ্রাবণের গাড়িতে গিয়ে ওঠে। মনেমনে নওরিনকে ধন্যবাদ দিল। নওরিন যদি তখন বুদ্ধি করে স্যারেকে সবটা না বলতো, তাহলে আজ স্যার নিশ্চয়ই মেঘের আসল পরিচয় দিয়ে দিতেন। নওরিনের বুদ্ধির জোরেই এ যাত্রায় মেঘ বেঁচে গেল। মেঘ শ্রাবণের দিকে তাকিয়ে একটুকরো হাসি ফুটায় ঠোঁটের কোণে। যত এই চেহারার দিকে তাকায়, ততই যেন প্রেমে ডুবে মেঘের হৃদয়ে। হারিয়ে যায় মেঘ এই হাসির মাঝে। মনেমনে বিধাতার দরবারে হাজারো শুকরিয়া আদায় করে মেঘ। শ্রাবণকে জীবনসাথী হিসেবে পাওয়া যেন মেঘের 7 জন্মের ভাগ্য। 24। শ্রাবণ একমনে ড্রাইভ করছে। একটা সময় সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা একটা রোমাঞ্চকর জায়গায় গিয়ে গাড়ি থামায় শ্রাবণ। চারিদিকে পাখির কিচিরমিচির ধ্বনি, মন ভুলানো কিছু কলরব, প্রাণ জুড়ানো শীতল বাতাস আর হৃদয় মাতানো এক অপার সৌন্দর্য, যার কাছে হার মানে হাজারো রূপের খেলা। এই যে প্রকৃতির আসল রূপ। এই বাংলা মায়ের নিজস্ব রূপ যে দেখবে, সেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে এই প্রকৃতির মাঝে। ডুবে থাকবে এক অবাক নেশার ঘোরে। উঁচু নিচু একটা জায়গা দেখে পা মেলে দুজনেই সবুজ ঘাসের উপর বসে। হালকা বাতাসে কেঁপে উঠে মেঘের হৃদয়ে। নেচে উঠে মেঘের মন এই প্রকৃতির নেশায়। মেঘ বসা থেকে উঠে দাঁড়ায়। দুহাত মেলে ধরে প্রকৃতির মায়াতে। হালকা বাতাসের মৃদু কম্পনে নেচে উঠে মেঘ। ঘুরে ঘুরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে মেঘ। মেঘের এমন বাচ্চা বাচ্চা মন দেখে শ্রাবণ মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকায়। মেঘ শ্রাবণের দিকে তাকিয়ে শ্রাবণের তাকানোকে পাত্তা না দিয়ে নিজেকে মাতিয়ে রাখল নিজের কাজে। শ্রাবণ মেঘকে ডাক দিয়ে বলল, রাত্রি, বলো, কিছু খাবে? না। কেন? এই মোমেন্টটা মিস করতে চাই না। শ্রাবণ আর কিছু জিজ্ঞেস করে না। মেঘ নিজেকে ব্যস্ত করে নেয়। কিছু সময় পর চারিদিক অন্ধকার করে বৃষ্টি আসতে শুরু করে। বৃষ্টি আসতেই শ্রাবণ উঠে দাঁড়ায়। গাড়িতে উঠে যেতে চাইলে মেঘ শ্রাবণের হাত টেনে ধরে। মেঘ ভিজতে চায় শ্রাবণকে নিয়ে। শ্রাবণকে ভিজার কথা বললে শ্রাবণ মানা করে দেয়। শ্রাবণ নিজেকে বাঁচাতে গাড়িতে গিয়ে বসে। মেঘ শ্রাবণের এমন কাণ্ড দেখে একটু কষ্ট পায়। তাই ইচ্ছে করেই নিজেকে বৃষ্টির মাঝে বিলিয়ে দেয়। ভিজতে থাকে ঝুম বৃষ্টির পানিতে। কখনো ঘুরছে, কখনো কাদাকে নিয়ে পা দিয়ে নাচানাচি করছে। মেঘের এই অবস্থা দেখে শ্রাবণ পিছনের সিট থেকে ছাতা আর একটা রেইনকোট আনে। ছাতাটা মেলে রেইনকোটটা হাতে নিয়ে মেঘের কাছে যায়। মেঘের দিকে রেইনকোটটা এগিয়ে দেয় শ্রাবণ।
মেঘ রেইনকোট হাতে নিয়ে আবারও সেটা গাড়ির ভেতরে রেখে দেয়। শ্রাবণের থেকে দূরে সরে আবারও ভিজতে থাকে মেঘ। শ্রাবণ মেঘের এমন কাণ্ড দেখে রেগে যায়। আসলেই এই মেয়েটা খুব জেদি। যখন যা মাথায় চাপে তাই করে, কাজের কোনো ঠিক নেই। শ্রাবণ মেঘকে বলল, রাত্রি, এইবার থামো, ঠান্ডা লেগে যাবে। লাগুক, তাতে তোমার কি? আমার অনেক কিছু। মেঘ হাত গুটিয়ে অবাক হয়ে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণের চোখে মেঘের জন্য কোনো অনুভূতি আছে কিনা সেটা বোঝার চেষ্টা করছে, কিন্তু না। মেঘ হতাশ। শ্রাবণের চোখের ভেতর মেঘের প্রতি বিন্দুমাত্র টান নেই। শ্রাবণের থেকে দূরে সরে গিয়ে মেঘ আবারও ভিজতে থাকে। এইবার শ্রাবণ খুব রেগে যায়। হাতের ছাতা ফেলে দিয়ে মেঘকে এক ঝটকায় বুকে জড়িয়ে ধরে। আচমকা টানে মেঘ খুব অবাক হয়, আরও অবাক হয় নিজেকে এইভাবে শ্রাবণের বুকে মিশে থাকতে দেখে। মেঘ না চাইতেও শক্ত করে খামচে ধরে শ্রাবণের শার্ট। শ্রাবণ নিজেই মেঘকে বকা দিচ্ছে, কিন্তু রাত্রি ভেবে নয়, আনিকা ভেবে। শ্রাবণ বলছে, তুমি আমার কথা কেন শুনো না আনু? তোমার কিছু হলে আমি বাঁচব কিভাবে? তুমি জানো না তুমি আমার কি? তোমায় কত যত্ন রেখেছি আমি আমার হৃদয়ের গভীরে, আর তুমি কি না সেই হৃদয় ছিঁড়ে চলে যেতে চাইছ? কেন এমন করছো আনু? কেন কষ্ট দিচ্ছ তোমার ভালোবাসাকে? মেঘ বোবা হয়ে যায় শ্রাবণের কথা শুনে। শ্রাবণের বুকে মাথা রেখে মেঘ ডুকরে কেঁদে উঠে। মেঘের কান্নার আওয়াজ পেয়ে শ্রাবণ মেঘের মাথা তুলে মেঘের দিকে তাকায়। আনিকার বদলে মেঘকে দেখে মেঘের থেকে এক পা দূরে সরে যায় শ্রাবণ। অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে শ্রাবণ। মেঘ কোনো প্রকার শব্দ না করে গাড়িতে গিয়ে বসে। ঠান্ডায় কাঁপাকাঁপি অবস্থার শুরু। মেঘ দুহাত দিয়ে দুহাতের কনুই চেপে ঠান্ডা কমানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু ঠান্ডার মাত্রা না কমে বরং তা বেড়েই যাচ্ছে। তার উপর মেঘের ফুপানি তো আছেই। অনেকক্ষণ মেঘের গলার আওয়াজ না পেয়ে শ্রাবণ পাশ ফিরে তাকিয়ে দেখে মেঘ শ্রাবণের সামনে নেই। আশেপাশে ভালো করে তাকালে কোথাও মেঘকে পায় না। গাড়ির দিকে চোখ পড়তেই মেঘকে দেখতে পায় শ্রাবণ। বৃষ্টির ফোঁটা ততক্ষণে কমে গেছে। আকাশটা একটু লাল রং ধারণ করেছে। দক্ষিণের এক কোণে সাতরঙা রংধনু নিজের রঙের ঝুড়ি নিয়ে আকাশে ভেসে উঠেছে। সন্ধে নেমে আসবে আর কিছুক্ষণ পর। শ্রাবণ গাড়িতে উঠে মেঘকে সরি বলতে গেলে মেঘ বলল, সরি বলার প্রয়োজন নেই, তুমি এখনো আমার জায়গায় আনিকাকে ভেবেছ। প্লিজ রাত্রি রাগ করো না। আমি বুঝে উঠতে পারছি না কেন এমন হচ্ছে আমার সাথে। যতবারই তোমাকে কাছে টানি ততবারই আনিকার স্মৃতি মনের মধ্যে উকি দিতে থাকে। আমি এ নিয়ে কোনো অভিযোগ করছি না শ্রাবণ। যতদিন তুমি আনিকাকে ভুলে স্বাভাবিক না হও ততদিন তুমি আমাকে মানতে পারবে না। এটা আমি বেশ বুঝতে পারছি। বিশ্বাস করো রাত্রি, আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বেহায়া মন কেন যে বারবার আনিকাকে স্মরণ করিয়ে দেয় কে জানে। হয়তো এখনো আনিকাকেই ভালোবাসো। জানি না, আমি তো চাই না রাত্রি, আমি তো বর্তমানকে নিয়ে বেঁচে থাকতে চাই। এই নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ ড্রাইভ করো, বাসায় যেতে হবে। শ্রাবণ সিটে সোজা হয়ে বসে ড্রাইভ শুরু করে। নিজের বোকামির জন্য নিজেই নিজেকে বকে যাচ্ছে। একবার নয়, বারবার রাত্রির সামনে আনিকার নাম নিচ্ছে শ্রাবণ, যা রাত্রিকে আরও কষ্ট দিচ্ছে।
মেয়েটা মুখে কিছু না বললেও শ্রাবণ বেশ বুঝতে পারছে রাত্রির ভেতরে ঝড় শুরু হয়েছে। নিজের জেদ আটকিয়ে রাখতে না পেরে ইচ্ছে করেই আরো বেশি কষ্ট দিচ্ছে নিজেকে। এইভাবে হতে থাকলে তো শ্রাবণ কখনো রাত্রিকে ভালোবাসতে পারবে না। যেভাবে হোক আনিকার সব স্মৃতি নিজের মন থেকে মুছে ফেলতে চায় শ্রাবণ, কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ যাকে খুব বেশি ভালোবাসে মানুষ তার দেওয়া কষ্টগুলো যখন খুব বেশি মনে পড়ে তখন শুধু বারবার সেই মানুষটাকেই মনে পড়ে তার সাথে কাটানো প্রত্যেকটা মোমেন্টের কথা, যা শ্রাবণ চাইলেও ভুলতে পারে না। কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে সেই ভালোবাসার জাল ছিঁড়ে পালিয়ে যায়। খাঁচার পাখিকে যখন খাঁচার আটকে রাখা হয় তখন সে পাখিও ডানা মেলে উড়বার জন্য চটপট করে। এক সময় যখন সে মুক্তি পায় তখন সে স্বাধীন হয়ে মুক্ত আকাশে উড়ে বেড়ায়, থাকে না কেউ তাকে বাধা দেওয়ার মতো। তাহলে কি শ্রাবণ এতদিন আনিকাকে খাঁচায় বন্দি করে রেখেছিল, নাকি সবটাই ছিল সাজানো আর মিথ্যে অভিনয়? শ্রাবণ জানে না আনিকার চলে যাওয়ার পিছনের কারণ। যতবার নিজের মনকে প্রশ্ন করে ততবারই উত্তর আসে, শ্রাবণ হয়তো আনিকার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, তাই আনিকা মুক্তির আশায় বন্দি খাঁচার জীবন উপেক্ষা করে চলে গেল। যদি সেটা হয় তাহলে এতে তো শ্রাবণ দোষী নয়, কারণ শ্রাবণ আনিকাকে সবরকম স্বাধীনতা দিয়েছিল। আনিকার সাথে ব্রেকআপ হোক, আনিকা শ্রাবণকে ছেড়ে চলে যাক, এমন কোনো কাজই শ্রাবণ কখনো করেনি। তাহলে কিসের টানে, কিসের মায় আনিকা শ্রাবণকে একা ফেলে এক যন্ত্রণাদায়ক জীবন উপহার দিল? শ্রাবণ কি আনিকার কাছে কোনো ভুল করেছিল, যার ফলে আনিকা আজ শ্রাবণকে এমন শাস্তি দিয়ে আরেকজনের কাছে আশ্রয় খুঁজে নিল? অনেক প্রশ্ন ঘুরপাক খায় শ্রাবণের মাথায়। ভাবতে ভাবতেই ড্রাইভ করতে থাকে শ্রাবণ। পৌঁছে যায় মেঘদের বাসার মেইন গেইটের কাছে। মেঘ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। বৃষ্টি এখন আর নেই দেখে মেঘ শ্রাবণের গাড়িটা বেশি ভেতরে আনেনি। রাস্তার পাশেই গাড়ি থেকে নেমে পড়ে মেঘ। 2 মিনিট চুপচাপ নীরব থাকে মেঘ। তারপর অস্পষ্ট স্বরে গম্ভীর গলায় বলল, আসছি। 25। মেঘ আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকে না, দৌড়ে চলে আসে বাসার দরজার কাছে। শ্রাবণ কিছু সময় তাকিয়ে থেকে মেঘের চলে যাওয়া দেখে ড্রাইভ করতে শুরু করে। মেঘ কলিং বেল চাপ দিলে কাজের মেয়েটা দরজা খুলে দেয়। মেঘ চুপচাপ নিজের রুমে চলে যায়। কাজের মেয়ে ভেজার কথা জানতে চাইলে মেঘ কোনো উত্তর দেয় না। রুমে ঢুকার পর ইরা মেঘকে কিছু জিজ্ঞেস করলে ইরার কথায় কোনো জবাব দেয় না মেঘ। চিল্লিয়ে কাজের মেয়েটাকে বলে 1 কাপ কফি পাঠাতে। তারপর ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকে যায়। ইচ্ছেমতো শাওয়ারের নিচে ভিজতে থাকে। আধা ঘন্টা মাথাটা শাওয়ারের নিচে ভিজিয়ে রাখে। কাজের মেয়েটা কফি এনে মেঘকে ডাকলে মেঘ আসছি বলে আবারও ওয়াশরুমেই পড়ে থাকে। ভিজতে ভিজতে নিস্তেজ হতে থাকে মেঘের শরীর। শাওয়ার শেষ করে কোনোমতে বাথরুম থেকে বেরিয়ে এসে বিছানায় ধুম করে পড়ে যায়। বিছানায় পড়তেই ঘুমিয়ে যায় মেঘ। ইরা মেঘের এমন অবস্থা দেখে কিছু বুঝে উঠতে পারে না। মেঘকে বেশি বিরক্ত না করে মেঘের মাকে ডেকে আনে। মেঘের মা মেঘের কাছে এসে দেখেন মেঘ কোনাকুনিভাবে বিছানায় শুয়ে আছে। মেঘের এভাবে ঘুমানো দেখে মেঘের মা তাড়াতাড়ি মেঘের মাথাটা নিজের কোলে তোলেন। মাথায় হাত দিয়েই বুঝে নেন জ্বরে মেঘের শরীর পিড়ে যাচ্ছে। মেঘকে সোজা করে মাথার নিচে বালিশ রেখে মাথায় হাত বুলাতে থাকেন। ইরার কাছে জানতে চাইলে ইরা বলে মেঘের শাওয়ার নেওয়ার কথা।
মেঘের মা এই কথা শুনে বুঝতে পারেন মেঘের জ্বর আসার পিছনের কারণ। ইরা মেঘের এমন অবস্থার কথা জানতে চাইলে মেঘের মা ইরাকে বললেন, মেঘ যখন খুব কষ্ট পায় তখন এইভাবে শাওয়ার নেয় আর খুব জ্বর আসে। আজও তার ব্যতিক্রম হয়নি। অন্যদিনের কারণ জানলেও আজকের কারণটা আমার অজানা। ইরা মেঘের বিড়বিড়িয়ে কথা বলা দেখে মেঘের মা মেঘের দিকে নজর দেন। কেন শ্রাবণ, কেন কেন এত কষ্ট দাও আমাকে? কি পাও আমাকে এত কষ্ট দিয়ে? কেন করো এমন? মেঘ এসব বিড়বিড় করে ঘুমের মাঝেই কেঁদে ওঠে। মেঘের মা মেঘের মাথায় হাত বুলাতে থাকেন। জ্বরটা ধীরে ধীরে বাড়ছে। ইরা থার্মোমিটার এনে জ্বর চেক করে। 102 ডিগ্রি জ্বর এখন মেঘের শরীরে। বালতি এনে পানি দিতে শুরু করে ইরা। মেঘের বাবা এসব দেখে ডক্টর এনে মেঘের জন্য কিছু ঔষধ নিয়ে আসেন। ঘুমের মাঝেই জোর করে 1 ডোজ ঔষধ খাইয়ে দেন মেঘকে। সবাই খাওয়া দাওয়া ছেড়ে মেঘের সেবায় ব্যস্ত। মাঝে মধ্যে মেঘের এমন পাগলামি মেঘের বাবা মাকে ভীষণ ভোগান্তির মধ্যে ফেলে। ওনারা মেঘকে এতটাই ভালোবাসেন যে মেঘের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে আজ মেঘকে এমন জেদি বানিয়ে ফেলেছেন। ওনাদের আশকারাতেই আজ মেঘের এই অবস্থা। সারারাত মেঘের বাবা মা ইরা সহ কাজের মেয়েটা মেঘের রুমেই পার করে দেন। ভোর হতেই মেঘ দুহাত মেলে শরীরের অলসতা সরাতে যাবে তখনই হাত লাগে মায়ের মুখে। মেঘ ধরফরিয়ে উঠে বসে। মেঘের নড়াচড়া দেখে মেঘের মা উঠে পড়েন। মেঘ ভালো করে তাকিয়ে দেখে সোফায় মেঘের বাবা ইরা বিছানায় বসে বসে ঘুমাচ্ছে আর ফ্লোরে কাজের মেয়ে রিতা। মেঘ চোখ কচলিয়ে ভালো করে তাকায় আর বুঝার চেষ্টা করে এটা স্বপ্ন নাকি সত্যি। মেঘের এমন অবস্থা দেখে মেঘের মা মেঘের কপালে হাত রাখলেন। কপালে হাত রাখতেই মেঘ চোখ বড় বড় করে মায়ের দিকে তাকায়। চোখের পাতা উপর নিচ করে মাকে কিছু বুঝাল। মেঘের মা মেঘকে বললেন, আর হা করে তাকাতে হবে না, জ্বর কমে গেছে। আবারও এমন বোকামি করিস কেন? কি করব, মাথায় উল্টা পাল্টা চিন্তা আসে কেন? তুই নিজে এসব প্রশ্রয় দিস বলেই তোর মাথায় এসব আসে। কি দরকার এসব ফালতু চিন্তা করে নিজেকে কষ্ট দেওয়ার? সরি, আর হবে না। 10 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নাস্তা রেডি করছি। আচ্ছা। মেঘের মা মেঘের বাবাকে আর কাজের মেয়েটাকে ডেকে তুললেন। মেঘের বাবা মেঘকে একটু বুকে জড়িয়ে মাথায় বুলিয়ে দিয়ে রুম থেকে চলে যান। মেঘ সবার এত এত ভালোবাসা দেখে মনে ভাবতে লাগল, আমি শুধু শুধু একজনের জন্য নিজেকে কষ্ট দিচ্ছিলাম। আমার প্রকৃত সুখ, প্রকৃত ভালোবাসা তো এরা, যাদের ভালোবাসা আমি চাইলেও মুছে ফেলতে পারব না। তাদের ভালোবাসার তো কোনো তুলনাই হয় না। অথচ আমি কিনা বোকার মতো। কিন্তু শ্রাবণ, আমি তো শ্রাবণকেও ভালোবাসি। কবে বুঝবে আমাকে? আমি যে ওকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি, তাই তো ঘুমে জাগরণে আমি শুধু শ্রাবণকেই দেখি। মেঘ এসব ভাবতেই থাকে। ইরা মেঘের মাথায় ঠুকা দিয়ে বলল, আর এসব না ভেবে নিচে আয় বোন। কাল থেকে না খেয়ে আছি। তোর বিয়ে খাওয়ার স্বাদ হজম হয়ে যাবে যদি এইভাবে না খেয়ে থাকি। চুপ থাক ফাজিল মেয়ে। মাথায় শুধু বিয়ের চিন্তা থাকবেই তো, তোর পরে যে আমার সিরিয়াল। ওহ, তাহলে নিজের জন্য এত কিছু। আমার রাস্তা ক্লিয়ার কর, নেহাত আমি বয়সে ছোট নয় তো আজকেই বিয়ে করে নিতাম। তাই আজকে তোকে। মেঘ হীরার পিছনে দৌড়াতে শুরু করে।
ইরা মেঘের আগে আগে ছুটতে ছুটতে নিচে চলে যায়। মেঘ বেশি ইরার পিছনে না ছুটে রুমের দরজা পর্যন্ত এগিয়ে থেমে যায়। ইরা চলে যাওয়ার পর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয়। ওয়াশরুম থেকে বের হতেই মেঘের ফোন বেজে ওঠে। মেঘ ফোন হাতে নিয়ে শ্রাবণের নাম্বার দেখে চট করেই এয়ারপ্লেন মুড অন করে ফোন বিছানায় ফেলে রেখে নিচে নামে। মেঘ ফোন হাতে নিয়ে শ্রাবণের নাম্বার দেখে চট করেই এয়ারপ্লেন মুড করে ফোন বিছানায় ফেলে রেখে নিচে নামে। সবার সাথে বসে স্বাভাবিকভাবেই নাশতা শেষ করে নিল মেঘ। নাশতা শেষ করে ইরা আর মেঘ মেঘের রুমে বসে গল্প করছে। মেঘ আজকে আর ক্লাসে যাবে না। মনটাও ভালো নেই, শরীরটাও সম্পূর্ণ সুস্থ না। একেই নিজের রাগ মিটাতে এমনভাবে কষ্ট দিল নিজেকে। সকাল 11টা। মেঘ হাতের কিছু ক্যানভাস রেডি করতে ব্যস্ত। ইরা ফোনে কথা বলতে বলতে মেঘের রুমে আসে। মেঘকে স্কেচ করতে দেখে ইরা চুপি চুপি মেঘের কানে ফিসফিস করে বলল, ভাইয়া ফোন করেছে, কথা বল। তোর ফোন নাকি বন্ধ? সরে যা ইরা, মাথা খারাপ করাবি না। একটু কথা বলে নে প্লিজ। তোর এত দরদ লাগলে তুই নিজে কথা বল, আমাকে টানবি না বলে দিলাম। এমন করিস না, ভাইয়া কষ্ট পাবে। তোর ভাইয়া কষ্ট পাবে এতে তোর কষ্ট হচ্ছে, আর আমি কষ্ট পেলে কেউ ফিরেও তাকায় না। যা এখান থেকে প্লিজ। একা থাকতে দে আমায়। এমনভাবে কেন বলছিস তুই? জাস্ট লিভ ইরা। মেঘ ধমক দিয়ে ইরাকে চলে যেতে বলে। ইরা মেঘের ধমক শুনে ভয় পেয়ে যায়। ফোন নিয়ে বাইরে চলে আসে। শ্রাবণের সাথে কথা বলে ফোন কেটে তারপর আবার রুমে আসে। রুমে এসে দেখে মেঘ হাঁটুতে মুখ গুজে কাঁদছে। মেঘের কান্না, মেঘের কষ্ট সবটাই ইরা বুঝতে পারছে। কিন্তু শ্রাবণ যতদিন না নিজে থেকে এসব ফিল করছে ততদিন কারো কিছু করার থাকবে না। ইরা মেঘের পাশে গিয়ে বসে মেঘের কাঁধে হাত রাখল। মেঘ চোখ তুলে ইরার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে ডানে বামে ঘুরাল। তারপর ইরাকে বলল, আম সরি ইরা। আমি জানি কেন এমন করেছিস। আমার মন বলছে ভাইয়া তোকে কোনো ব্যাপারে সরি বলতেই ফোন করেছে। কিন্তু তোর রাগ, তোর জেদের কাছে সে হেরে গেছে। এত রাগ দেখাস না মেঘ, না হলে একসময় এই রাগ দেখানোর মানুষটাকে হারাতে হবে। এই সব বলিস না বোন, আমি শ্রাবণকে হারাতে পারবো না। তাহলে প্লিজ একবার কথা বলে নে। কি হয়েছে কাল আমি জানি না, কিন্তু একটা কথা, কালকের কথা ভেবে তুই প্লিজ আজকের অনুভূতিটা মিস করিস না। ঠিক আছে, তুই যা, আমি কথা বলে নিব। যাচ্ছি, তাড়াতাড়ি ফোনটা অন কর। ওকে। ইরা চলে গেলে মেঘ নিজের ফোনটা অন করে। ডাটা অন করে ফেসবুকে ঢুকে। শ্রাবণের আইডির পাশে সবুজ বাতি জ্বলতে দেখে মেঘ শ্রাবণের প্রোফাইলে নক করে। হাই। হ্যালো মি। আপনি কি বোবা হয়ে গেলেন? এই যে হ্যালো কিছু বলছি আমি আপনাকে। ছেলেদের যে এত ভাব থাকতে পারে আমার জানা ছিল না। মেঘ রাগ চেপে রাখতে না পারে এই কথা বলে। সারাদিন শ্রাবণের সাথে কথা হয়নি, তাই দুষ্টামি চাপায় আইডিতে থেকে নক করল। আর শ্রাবণ কিনা সেটা চেক করাও প্রয়োজন মনে করছে না। ব্যাপারটা মেঘকে একটু ভাবায়। আজকালকার ছেলেরা মেয়েদের টেক্সট পাওয়া মাত্রই রিপ্লে করে, অথচ শ্রাবণ কিনা এটা বরাবরের মতো ইগনোর করে আসছে। শ্রাবণের এই ব্যাপারটা মেঘের খুব ভালো লাগল। মেসেঞ্জারের টিউনে মেঘ নজর দেয় শ্রাবণের আইডির দিকে। শ্রাবণ রিপ্লে পাঠিয়েছে।
কি সমস্যা আপনার? এইভাবে অসভ্যের মতো টেক্সট পাঠাচ্ছেন কেন? কি আমি অসভ্য? তা নয়তো কি? এই যে একটু বেশি বেশি হচ্ছে। আরে কি বেশি হবে? বেশি বেশি তো আপনি করছেন। আমি? হ্যাঁ আপনি। দেখছেন যখন আমি রিপ্লে দিচ্ছি না তারপরেও বেহায়ার মতো টেক্সট পাঠিয়েই যাচ্ছেন। অনেক পাগল দেখেছি তবে আপনার মতো ঘোর পাগল দেখিনি। অসভ্য, ইতর, শয়তান আমি কি পাগলামি করেছি? আপনার নামে ছেলে ধরার মামলা দায়ের করব। এইভাবে একটা ছেলেকে বিরক্ত করার জন্য। তাহলে মামলাটা আমিই করি, কারণ আপনি প্রথম দিন আমাকে নক করেছেন। সেটা আপনার গুণ দেখে করেছিলাম, কিন্তু এখন সেটা নিতান্তই হাস্যকর মনে হচ্ছে। হাস্যকর কেন? আপনি আমাকে দেখেননি, অথচ স্কেচ এঁকে ফেললেন। সেদিন আপনাকে দেখতে আপনার কলেজে গেলাম, আমি পৌঁছার আগেই আপনি চলে আসলেন। আমার তো সবকিছু কেমন যেন সন্দেহ লাগছে। এতে সন্দেহের কি আছে? আমার সাথে দেখা করতে আপনার কি আপত্তি? আমাকে দেখে আপনি কি করবেন? এই যে শুনুন, একেবারে আহ্লাদি হবেন না। আমি অলরেডি এনগেজড, আমি শুধু এটা দেখতে চাইলাম যে আমাকে না দেখে আঁকতে পারলেও তাকে অ্যাটলিস্ট চোখের দেখাটা একদিন দেখা উচিত। দেখা করার প্রয়োজন নেই, শুধু একটা পিক দিলেই হবে। ওহ, দেখার বাহানা। আজকালকার ছেলেরা এমনই। দুদিন কথা হলেই পিক চেয়ে বসে। তাই নাকি? তাহলে আপনাকে দেখার কোনো আগ্রহ আমার নেই। রাগিয়ে দিলাম নাকি? তা নয়তো কি? এমনিতেই আজ মন মেজাজ ভালো নেই, তার উপর আপনার এই উল্টো পাল্টা কথাবার্তা। সরি। মন ভালো নেই কেন? কারণ আছে, সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। গুড বাই, আর আমাকে নক দিবেন না। মেঘ কিছু বুঝে উঠার আগেই শ্রাবণ ধুম করে মেঘকে ব্লক করে দিল। ইউ ক্যান নট রিপ্লে টু দিস কনভারসেশন, লেখাটা দেখে মেঘ নিজের অজান্তেই হেসে উঠে। কিছুক্ষণ একাই বিড়বিড় করে শ্রাবণের নাম্বারে ডায়াল করে মেঘ। শ্রাবণের কোনো রেসপন্স না পেয়ে মেঘ ফোন বিছানায় রেখে রুমের বাইরে চলে আসে। ২৬। সামি আর নওরিন একসাথেই আর্ট ক্লাস করছে। আজ মেঘ আসেনি দেখে দুজনেরই খুব রাগ জমেছে মেঘের উপর। ক্লাস শেষে দুজনে জমিয়ে আড্ডা দেয় ক্যান্টিনে। সামি আর নওরিন বসে গল্প করছে এমন সময় মেঘ ইরাকে নিয়ে নওরিনের কাছে আসে। নওরিন মেঘকে এই টাইমে দেখে ভীষণ অবাক হয়। মেঘের চোখমুখ দেখে মনে হচ্ছে মেঘ ভীষণ চিন্তায় আছে। মেঘের এমন চেহারা দেখে সামি চুপ করে থাকতে পারে না। সামি মেঘকে বলল, কি হয়েছে তোমার? আমি ইরাকে নিয়ে। ইরাকে নিয়ে কি মেঘ? ইরাকে নিয়ে শপিং মলে গিয়েছিলাম। আমি যেদিকেই যাচ্ছিলাম সেদিনেই ৪-৫ জন ছেলে ঘোরাঘুরি করছে। বেশ কয়েকবার এমনটা হওয়ার পরে আমার মনে হলো ওরা আমাকে ফলো করছে। কোনো রাস্তা পাচ্ছিলাম না দেখে এইদিকে এসেছি। যেদিকেই যাই ওরা গাড়ি নিয়ে সেদিকেই ফলো করে। তুমি চিনতে পেরেছ তাদের? না, তবে স্কেচ আঁকতে পারব। নওরিন আর্ট পেপার। নওরিন তাড়াতাড়ি কয়েকটা পেপার মেঘের সামনে দেয়। মেঘ ধপ করে একটা চেয়ারে বসে। ঘেমে একাকার মেঘের সারা শরীর। এ যেন ভয় গলা শুকানোর অবস্থা। মেঘ কাপা কাপা হাতে পেপারে কাঠ পেন্সিল স্পর্শ করাই। মেঘ বারবার চেষ্টা করেও স্কেচ আঁকতে ব্যর্থ হচ্ছে। এমনটা আগে কখনো হয়নি মেঘের সাথে। মেঘ যা একবার দেখে তাই মুহূর্তেই নিজের কল্পনা দিয়ে এঁকে নিতে পারে।
অথচ আজকের এই স্কেচটা কোনোভাবেই কমপ্লিট করতে পারছে না মেঘ। মেঘের এমন অবস্থা দেখে সামি মেঘকে স্কেচ আঁকতে বারণ করে। মেঘকে অনেক বুঝায়, তারপর মেঘকে বলে চেহারার বর্ণনা দিতে। মেঘের কাঁপাকাঁপি অবস্থা দেখে সামি ইরাকে প্রশ্ন করে। ইরা নিজের দেখা অনুযায়ী কিছু ডিটেইলস দেয় সামিকে। সামি আর নওরিন দুজনে মিলে চেষ্টা করছে এই মানুষগুলোর স্কেচ আঁকার। প্রথমে একজনের স্কেচ আঁকবে আর একজনের ক্লু পেলে সবাইকে খুঁজে পাওয়া সম্ভব। সামি আর নওরিন স্কেচটা কমপ্লিট করে মেঘের চোখের সামনে তুলে ধরে। মেঘ মাথা তুলে তাকিয়ে টাস্কি খায়, তারপর মাথা উপর থেকে নিচে ঝাঁকিয়ে উত্তর দেয়, এই সেই চেহারা। সামি মেঘের থেকে কনফার্ম হয়ে একজনের কয়েকটা স্কেচটা আঁকে, আর সেই আঁকা স্কেচগুলোর ছবি নিজের ফোনে তুলে ভাইরাল করে দেয় সব ওয়েব পেজে। নিজের আইডিতে শেয়ার করে সমস্ত ফ্রেন্ড সার্কেলকে, বলে এই চেহারায় মানুষটার খোঁজ এনে দিতে। কাজ কমপ্লিট হলে ইরা আর মেঘকে বাসায় চলে যেতে বলে। মেঘকে বলে সাবধানে যেতে, যাতে রাস্তায় কোনো প্রকার বিপদ না হয়। মেঘ ইরাকে একদিকে বিদায় দিয়ে অন্যদিকে নওরিনকে বিদায় দিয়ে নিজের বাসায় যাওয়ার জন্য বাইকে উঠে। সামি ড্রাইভ করছে ফুল স্পিডে, যাতে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারে। বাসায় গিয়ে আরও অনেক কাজ সামলাতে হবে, আরও অনেকের কাছে এই পোস্টটি শেয়ার দিতে হবে। সামি এসব ভাবতে ভাবতেই ড্রাইভ করছে। আশেপাশে কিছু আছে কিনা সেদিকে সামির খেয়াল না থাকায় হুট করেই সামির বাইকের চাকার সাথে ধাক্কা লাগে লাগের গুড়ির। মূলত ধাক্কা লাগেনি, কেউ সামিকে ফলো করে ইচ্ছে করেই গাছের গুড়ি ফেলে দিয়েছে রাস্তায় মাঝে। সামি খেয়াল করেনি দেখে বাইকসহ রাস্তায় অপর পাশে উল্টিয়ে পড়ে। মাথাটা সড়কের সাথে লাগার আগেই সামি মাথা ঠিক করে নেয়। নিজের মাথাকে আঘাতের হাত থেকে বাঁচাতে শরীর বাঁচাতে পারেনি সামি। সম্পূর্ণ বাইকের ভর পড়ে যায় সামির হাত আর পায়ে। কোমরে অনেকটা ব্যথা পায় সামি, মাথায় হেলমেট থাকায় ব্যথা খুব একটা লাগেনি। শরীরের উপর বাইক পড়ে যাওয়ায় সামি সেন্স হারিয়ে পড়ে থাকে রাস্তার পাশে। সেই রাস্তা দিয়েই শ্রাবণ বাসায় ফিরছিল। রাস্তার পাশে মানুষজন দেখে গাড়ি পার্ক করে দৌড়ে আসে। সবাইকে ঠেলে সামির কাছে এগিয়ে যায় শ্রাবণ। রক্তাক্ত সামিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে শ্রাবণ দৌড়ে সামির পাশে বসে সামির মাথা হাঁটুর উপর রাখে। সামির শরীর থেকে রক্ত ঝরে পড়ছে, হাত পা অনেকটা কেটে গেছে। হেলমেট খোলার পর কপালেও অনেকখানি ফাটল দেখা যায়। মূলত হেলমেটের চাপে মাথা খানিকটা ফাটে। শ্রাবণ সবাইকে সরিয়ে সামিকে নিজের গাড়িতে তুলে ইচ্ছেমতো সবাইকে বকা দিতে শুরু করে। এতক্ষণ ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে অথচ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কেউ আসেনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। রাগে শ্রাবণ একাই সামিকে নিজের গাড়িতে তুলে সামির মাথা নিজের কাঁধে নিয়ে ড্রাইভ শুরু করে। 27 হাসপাতালে অ্যাডমিট করার পর থানায় জিডি করে। কিভাবে কার গাড়ির সাথে ধাক্কা লাগলো সেসব কিছুই শ্রাবণ জানে না। সামির জ্ঞান না ফিরা পর্যন্ত কিছুই জানা যাবে না। সামির ট্রিটমেন্ট শুরু হওয়ার পর শ্রাবণ মেঘকে ফোন করে আসতে বলে, কারণ শ্রাবণ ভালো করেই জানে মেঘ সামির কাছের বন্ধু। মেঘের কাছে সামির পরিবারের কোনো খোঁজ থাকতে পারে। শ্রাবণ হাসপাতালের করিডোরে পায়চারি করছে। দুহাত মুষ্টিবদ্ধ করে আল্লাহর দরবারে সামির প্রাণভিক্ষা চাইছে। আধা ঘন্টা পর মেঘ আর ইরা একসাথে হাসপাতালে আসে। প্রায় সন্ধে হয়ে গেছে ওদের হাসপাতালে আসতে। মেঘ দৌড়ে যায় শ্রাবণের কাছে।
শ্রাবণকে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা গলায় মেঘ জানতে চাইল, শ্রাবণ, স্বামীর কি অবস্থা? জানি না রাত্রি, অপারেশন হচ্ছে। বড় ধরনের বিপদ হওয়ার আগেই আমি ওখানে পৌঁছেছিলাম, নয়তো আজ স্বামীকে। কিভাবে হলো এটা? আমি কিছু জানি না। অফিস থেকে ফিরার পথে রাস্তায় মানুষের ভিড় দেখে পাশে গিয়ে দেখি স্বামী ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা কি নর্মাল অ্যাক্সিডেন্ট নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে আমার মন বলছে এই অ্যাক্সিডেন্টের পিছনে কারো হাত আছে। কি বলতে চাইছ? পরে বলবো, এখন এসব আলোচনা করার সময় নেই। কে আছে এই পৃথিবীতে যে স্বামীর ক্ষতি করতে চায়? কেউ তো আছেই, যে সামনে আসছে না, আড়ালে থেকে প্রতিশোধের খেলায় মেতে উঠেছে। কার এত জেদ স্বামীর উপর? এর উত্তর তো স্বামীই দিতে পারবে। অপারেশন শেষে স্বামীকে কেবিনে শিফট করা হলে সবাই স্বামীর কাছে যায়। স্বামী তখন ঘুমাচ্ছিল। স্বামীর বাবা মাকে মেঘ খবর দিয়ে হাসপাতালে আনিয়ে নেয়। শুধু মেঘ ভেতরে থেকে সবাইকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলে। অসুস্থ রোগীর কাছে এত মানুষ থাকা সেফ না। স্বামী যেহেতু মেঘকেই ভালো চিনে, তাই মেঘের উচিত স্বামীর পাশে থাকা। আর মেঘ সামনে থাকলে স্বামী ভালো করে বলতেও পারবে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। বাবা মায়ের সামনে এসব আলোচনা করলে ওনারা ভয় পেয়ে যাবেন, তাই ওনাদেরকে সামনে রাখা ঠিক হবে না। স্বামীর বাবা মা শ্রাবণের থেকে সব জানার চেষ্টা করছেন। ইরা আর শ্রাবণ মিলে স্বামীর বাবা মাকে সামলানোর চেষ্টা করছে, যাতে ওনারা বেশি ভয় না পান। স্বামীর তেমন কোনো ক্ষতি হয়নি। কপালের একপাশে ব্যান্ডেজ, হাতে আর পায়ে ব্যান্ডেজ। তলপেটে কয়েকটা সেলাই করে সেখানেও ব্যান্ডেজ। কয়েকদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না, এটাই ডক্টর বলে গেছেন। মেঘ কেবিনে থাকা সোফাতে বসে স্বামীর জ্ঞান ফিরার অপেক্ষা করছে। স্বামী ধীরে ধীরে চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পায়। সোজা হয়ে উঠতে গেলে মেঘ এগিয়ে যায় স্বামীর কাছে। তারপর শ্রাবণকে ডেকে আনে মেঘ। শ্রাবণ এসে স্বামীর পাশে বসে স্বামীর থেকে জানার চেষ্টা করে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। স্বামী সবটা বলল, কিভাবে গাছের গুড়ি গাড়ির সামনে আসে, এমনকি শুরুতে কি ঘটেছিল। যখন মেঘকে কেউ ফলো করছিল সে কথা স্বামী জানার পরই স্বামীর উপর অ্যাটাক হয়, এটা স্বামী এতক্ষণে বেশ বুঝে নিয়েছে। শ্রাবণ স্বামীকে বলল, তুমি কি চিনতে পেরেছ তাদের? না, তবে আমার মন বলছে এদের কেউ আমাকে চিনে। নয়তো আমি সব স্কেচ ভাইরাল করার পরেই কেন আমার অ্যাক্সিডেন্ট হবে? তাও এমন অ্যাক্সিডেন্ট যা হওয়ার আশঙ্কাও ছিল না। ভেবো না, আমরা সব খুঁজে বের করব। তোমার দেওয়া তথ্য অনুযায়ী ওরা রাত্রির খোঁজে করছে, ওরা রাত্রিকে ফলো করছে। হ্যাঁ, কিন্তু রাত্রির সাথে ওদের কি লিঙ্ক থাকতে পারে, যার জন্য ওরা খুঁজে খুঁজে মরিয়া হয়ে যাচ্ছে? আমি জানি না শ্রাবণ, আমি শুধু এটা জানি রাত্রিকে সেফ রাখতে হবে। প্লিজ তুমি ওর খেয়াল রেখো। আজ ওরা আমার উপর অ্যাটাক করেছে, কাল হয়তো রাত্রির উপর অ্যাটাক করবে। আমি তো এসব কিছু বুঝতেই পারছে না। কেন কেউ শুধু শুধু তোমাদের ক্ষতি করতে চাইছে? ক্ষতিটা আমার নয়, রাত্রির করতে চাইছে। আজ অ্যাটাকটা আমার না, রাত্রির উপর হওয়ার কথা ছিল। কদিন ধরে রাত্রিকে নাকি কেউ ফলো করে। যেখানেই যায় সেখানেই কারো না কারো উপস্থিতি টের পায়। কি
শ্রাবণ রাগে নিজের হাতটা দেয়ালের সাথে ধাক্কা দেয়। মেঘ শ্রাবণের হাত ধরে শ্রাবণকে শান্ত থাকতে বলে। শ্রাবণ মেঘের কাছে এ ব্যাপারে জানতে চাইলে মেঘ বলে, মেঘ কারো কোনো ক্ষতি করেনি, কে বা কারা ওকে মেরে ফেলতে চাইছে সেটা মেঘ জানে না। তবে কেউ যে মেঘকে ফলো করে সেটা মেঘ ঠিকই এতদিন টের পেয়েছে। চলবে।